নমস্কার, আমি ইলমাস সৈয়দ। আপনারা দেখছেন নিউজ 18 360। চলে যাব সেই সময় যখন ইউপিএ সরকার ক্ষমতায়, সেই সময় দেশে রোল উঠছে 2G কেলেঙ্কারির, 2G স্পেকট্রাম কেলেঙ্কারির। সেই সময় আন্না হাজারে, তার লোকপাল এবং আপ পার্টির জন্ম। গত 7 বছর আগে এই 2G মামলা নিয়ে একটি মিথ্যে অভিযোগ, যা আজ জানা যাচ্ছে। কংগ্রেস সাংসদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইলেন বিনোদ রায়। কে বিনোদ রায়? বিনোদ রায় প্রাক্তন সিএজি। তিনি অভিযোগ করেছিলেন 7 বছর আগে যে সঞ্জয় নিরুপম কংগ্রেস সাংসদ, তিনি 2G কেলেঙ্কারি রিপোর্টে মনমোহন সিং এর নাম না রাখার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। 7 বছর আগের কংগ্রেস নেতার বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন বিনোদ রায়। সেই মর্মে 7 বছর পর ক্ষমা চাইলেন টুইটে। সঞ্জয় নিরুপম টুইট করেছেন। কি সেই টুইট দেখুন। অবশেষে প্রাক্তন সিএজি বিনোদ রায় পাতিয়ালা হাউস কোর্টে দায়ের করা মানহানি মামলায় আমার কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন। 2G এবং কয়লা ব্লক সংক্রান্ত বিষয়ে ইউপিএ সরকারের বিরুদ্ধে ভুয়ো রিপোর্টের জন্য এবার তার দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বলছেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। সঞ্জয় নিরুপম কি বলছেন দেখাবো। हिंदुस्तान के भूतपूर्व सीएजी विनोद राय ने मुझसे अदालत में अनकंडीशनल माफी मांगी है। हुआ ये कि 2015 में उन्होंने किताब लिखी रिटायरमेंट के बाद, और उस किताब के प्रचार के दरमियान उन्होंने ये आरोप लगाया था मुझ पर कि जब वो कोल ब्लॉक के लोकेशन की छानबीन कर रहे थे, ऑडिट कर रहे थे, तब मैं उनके पास जाकर के मैंने उनसे गुजारिश की थी कि इस पूरे रिपोर्ट में प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी का नाम मत आने दीजिएगा। ये सरासर झूठ था, गलत बात थी। मैंने तभी विनोद राय जी से कहा कि आपने गलत बात की, आप वापस लीजिए। उन्होंने नहीं माना। मैंने मेट्रोपॉलिटन कोर्ट पटियाला हाउस में दिल्ली में एक उनके खिलाफ डिफेमेशन केस यानी जो मानहानि का मुकदमा दायर किया था, और लगातार सुनवाई होती रही और चर्चा होती रही, और उसके बाद आज उन्होंने अदालत में अपनी एक अनकंडीशनल अपोलॉजी पेश की और कोर्ट ने उनकी माफीनामा को स्वीकार किया है। लेकिन मैं साथ साथ ये भी कहूंगा, भले ही कोर्ट ने नहीं कहा, लेकिन मैं ये कहना चाहूंगा कि उन्होंने 2G स्पेक्ट्रम के लोकेशन और कोल ब्लॉक के लोकेशन के बारे में जो उन्होंने रिपोर्ट बनाई, तो सारी रिपोर्ट बकवास थी। 2G रिपोर्ट के बारे में तो 7 वर्षों तक सुनवाई के बाद जज महोदय ने यह कहा कि सीबीआई ने कोई इस तथाकथित घोटाले का कोई सबूत ही नहीं दिया। मतलब रिपोर्ट ही फर्जी थी। जो कोल ब्लॉक एलोकेशन की रिपोर्ट तो वो फर्जी थी। उन फर्जी रिपोर्टों के लिए भी विनोद राय को माफी मांगनी चाहिए, मुझसे नहीं, पूरे देश से माफी मांगनी चाहिए। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা তিনিও টুইট করেছেন। তিনি কি বলছেন দেখুন। আপনি দেখছেন সঞ্জয় নিরুপমের টুইট। তিনি বলছেন যে অবশেষে সিএজি ক্ষমা চাইছেন, এবার দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। রণদীপ সুরজেওয়ালা কংগ্রেস মুখপাত্র কি বলেছেন সেই টুইট দেখাবো এবার। প্রতিশোধ নিল সত্য। মনমোহন সিং এবং কংগ্রেস ইউপিএ কে বদনাম করার কুৎসিত ষড়যন্ত্র এই হলফনামায় সামনে এলো। সঞ্জয় নিরুপমকে কুর্নিশ। বিনোদ রায়কে কি সরকারি দপ্তর থেকে পদত্যাগ করা উচিত নয়? প্রশ্ন তুলছেন রণদীপ সুরজেওয়ালা কংগ্রেস মুখপাত্র। আর এই 2G স্পেকট্রাম কেলেঙ্কারি নিয়ে কিন্তু দেশের রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। সেই সময় এই অভিযোগের গুরুত্ব এতটাই ছিল যে সেই সময় প্রধানমন্ত্রীর নাম আটকাবার জন্য একজন সাংসদ তিনি সিএজি কে চাপ দিচ্ছেন। এই স্বীকারোক্তির পর কিছু প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলে। রাজীব রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি নয়াদিল্লি থেকে। রাজীব, কি প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলে? ইলমাস, দেখো, যেমনটা তুমি বললে যে 2014 সালে যখন ইউপিএ সরকার, তখন দেশের রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল যে অভিযোগ বিনোদ রায়, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তিনি যে অভিযোগ করেছিলেন তার টিভির একটি ইন্টারভিউতে এবং তার লেখা বইতে, সঞ্জয় নিরুপম কংগ্রেস নেতা, তার সম্পর্কে তিনি মন্তব্য করেছিলেন যে মনমোহন সিং তৎকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী, তার নাম যাতে বাদ দেওয়া হয় এই 2G স্পেকট্রাম কেলেঙ্কারির অভিযুক্তের তালিকা থেকে, তার জন্য চাপ দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত যে এখন যখন বিনোদ রায় ক্ষমা চেয়ে নিচ্ছেন তার সেই বক্তব্যের জন্য, তখন কিন্তু রাজনীতি সেই অর্থে শোরগোল নয়। এটাই বাস্তব ঘটনা। খুব স্বাভাবিকভাবেই কয়েকটি প্রশ্ন রাজনৈতিক মহলে উঠে আসছে। তোমাকে জানাবো যে সঞ্জয় নিরুপমের নাম কেন জড়ালো, হঠাৎ করে সঞ্জয় নিরুপমের নাম কেন, কে বা কারা চাপ দিয়েছিলেন, রাজনৈতিক মহলে কিন্তু এই প্রশ্নগুলো উঠছে। তার কারণ 2G স্পেকট্রাম কেলেঙ্কারিতে মনমোহন সিংয়ের নাম জড়িয়েছিল এবং তার নাম জড়িয়েছিলেন ক্যাগ, সেই কম্পট্রোলার জেনারেল অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বিনোদ রায়।
তিনি এখন আর সেই পদে নেই, তিনি এখন ক্ষমা চেয়ে নিয়েছেন। এবং মনে রাখতে হবে যে তিনি রাজনৈতিক ব্যক্তি নন, তিনি অরাজনৈতিক এবং উচ্চ পদে ছিলেন। তার ক্ষমা চেয়ে নেওয়ায় এই দেশের রাজনীতি, যেতে সরকার পড়ে গেছিল বলে অনেকে মনে করেন যে 2G স্পেকট্রাম বিপুল অঙ্কের একটা কেলেঙ্কারি, যে কেলেঙ্কারি সামনে আসার পর ইউপিএ সরকারের বিদায় হয়েছিল। তারপরে তৎকালীন যে ক্যাগ, তিনি কি প্রমাণ করতে চেয়েছিলেন যে 2G কেলেঙ্কারিতে মনমোহন সিং জড়িত? এটা কি বিনোদ রায় প্রমাণ করতে চেয়েছিলেন, নাকি তাকে দিয়ে কারা বা কেউ এই ঘটনাটি ঘটিয়েছিল? 2014 সালের যে সাধারণ নির্বাচন ছিল, তাকে সামনে রেখে কি কোনো চক্রান্ত হয়েছিল? রাজনৈতিক মহল এই প্রশ্নটাও করছে। পাশাপাশি আরও প্রশ্ন উঠছে যে আদৌ কি কেলেঙ্কারিতে মনমোহন সিং জড়িত, নাকি সেটাও বিনোদ রায়ের ভুল ছিল? এই প্রশ্নগুলো রাজনৈতিক মহলে উঠে আসছে ইলমাজ, যে যেভাবে বিনোদ রায় ক্ষমা চেয়ে নিয়েছেন হলফনামা দিয়ে আদালতে 7 বছর পরে, ঘটনার 7 বছর পরে, কিন্তু এই ক্ষমা চেয়ে নেওয়াতে মামলাটার নিষ্পত্তি হয়েছে, কিন্তু ততদিনে অনেক জল গড়িয়ে একেবারে গিয়েছে। একেবারে এবং রাজীব, মামলার নিষ্পত্তি হয়েছে, কিন্তু এই ক্ষমা চাওয়াতে যেটা শুরু হয়েছে তা হলো রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠছে, তাহলে কি সেই সময় কোনো চক্রান্ত করা হয়েছিল 2014 ইলেকশনের আগে, নাকি সেই সময় মনমোহন সিং এর নাম জড়ানোর পেছনে অন্য কোনো অভিসন্ধি ছিল? ফায়দা তো লুটেছিল এই মুহূর্তে যারা শাসক দল কেন্দ্রের। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শুভময় মৈত্র, পলিটিক্যাল বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক। আমি সরাসরি চলে যাব শুভময় বাবুর কাছে। শুভময় বাবু, আপনি টেলিফোন লাইনে রয়েছেন আমার কাছে। 7 বছর পর ক্ষমা, নিঃশর্ত ক্ষমা, এবং সেই ক্ষমা নামা আমি দেখেছি, তাতে লেখা আছে আই হ্যাভ রংলি অ্যাকিউজড নিরুপম রায়। এটা উনি বলছেন যে আমি ভুল করে এই কথাটা বলেছিলাম, মনমোহন সিং এর নাম ঢোকানোর জন্য কোনো কংগ্রেস সাংসদ সেই সময় আমায় চাপ দেয়নি। আজকে দেশে কেন্দ্রে যারা রয়েছেন তারা সেই সময় বিরোধীতে ছিলেন, তারা এই ইস্যু নিয়ে সোচ্চার হয়েছিলেন। তাহলে কি রাজনৈতিক ফায়দা লোটা হয়েছিল? রাজনৈতিক মহল কি বলছে? হ্যাঁ, দেখুন, বিভিন্ন আলোচনার ভিত্তিতে এগুলো ঠিক হয়তো, এবং নির্বাচনের আগে এই আলোচনাগুলো বেশি ওঠে। 2G কেলেঙ্কারি নিয়ে আমাদের দেশে প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু এই যে সততার যে প্রশ্ন, সেখানে ধরুন এই মনমোহন সিংহের মতো একজন মানুষ, তিনি যে সরাসরি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন না, এই নিয়ে কিন্তু সকলেই বিশ্বাস করতেন। যারা রাজনীতিটা একটু পড়াশোনা করে করেন, একটু বিশ্লেষণ করে করেন, এমনটা তো হতেই পারে যে হয়তো সরকারের কিছু ভুল হয়েছিল বা এই ধরনের, কিন্তু সরাসরি মনমোহন সিং এর বিরুদ্ধে আমার মনে হয় না কোনো রাজনৈতিক অভিযোগ কেউ বিশ্বাস করেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে যে সেই সময় এতে বিজেপির সুবিধে হয়েছিল কিনা। এবং সেই মুহূর্তে প্রায় 10 বছর রাজত্ব করা হয়ে গেছিল কংগ্রেসের একটানা, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, সুতরাং যে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তো থাকবেই। তবে হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এখন মূল যে প্রশ্নটা আসছে আমাদের দেশের রাজনীতিতে, যে দুর্নীতির পারসেপশনের প্রশ্ন আসছে, তার থেকে কিন্তু কিছু রাজনীতিবিদ সবসময় অনেক দূরে থাকেন। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলতে হবে, কেন্দ্রে মনমোহন সিং এর কথা বলতে হবে। সুতরাং আজকে যে কথাটা বলা, বাবু, যদি আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখি, কেন্দ্রের যে দল কেন্দ্রে শাসন করছে বিজেপি, তারা কিন্তু কোণঠাসা, একদিকে পেগাসাস মামলা নিয়ে কোণঠাসা, কৃষি আইন নিয়ে কোণঠাসা, তারপরেই স্বীকারোক্তি যেখানে বলা হচ্ছে মনমোহন সিংকে নিয়ে যা বলেছিলাম, চাপের কথা বলেছিলাম, পুরোটাই মিথ্যে। আরো কোণঠাসা হলো কি বিজেপি রাজনৈতিক মহলে? একটা জিনিস কিন্তু একটু বোঝার চেষ্টা করছি, যে তখন যিনি প্রাক্তন সিএজি ছিলেন, তিনি যে বক্তব্যগুলো রেখেছেন, তার সঙ্গে সরাসরি বিজেপির যে যুক্ত থাকার বিষয়টা, এটা কিন্তু একেবারে পরিষ্কার নয়। অর্থাৎ এই কাজের জন্য যে বিজেপি এমন জিনিস করিয়েছিল, এটা কিন্তু পরিষ্কারভাবে এখনো পর্যন্ত যা খবর আমরা দেখছি তার থেকে বোঝা যাচ্ছে না। সুতরাং এর দায় বিজেপি নিতে যাবে কেন, এই প্রশ্ন উঠবে। 1, 2, বিজেপি চাপের মধ্যে থাকলেও রাজনৈতিকভাবে তো পুরোটাই ভোটে নির্ধারিত হয়। ভারতবর্ষের রাজনীতিতে এই সময় সত্যি বিজেপির বিরুদ্ধে অনেক প্রশ্ন উঠছে, কিন্তু তাতে করে যে কিন্তু শুভবাবু, সেই সময় বিজেপি কিন্তু এই একটি রিপোর্ট, এই একটি উক্তিকে হাতিয়ার করে আন্দোলনে নেমেছিল, এবং এটাই কিন্তু ছিল 2014 সালের তাদের যে নির্বাচনী মূল মন্ত্র, কিন্তু এটাই ছিল। তাহলে কি চাপে থাকা উচিত নয়? হাতিয়ার করেছিল তো বিজেপি 2014-তে। একই প্রশ্ন বোফোর্স কেলেঙ্কারির ক্ষেত্রে উঠবে। আজকে কি প্রমাণ করতে পেরেছি আমরা কখনো যে বোফোর্স কেলেঙ্কারিতে রাজীব গান্ধী সত্যি যুক্ত ছিলেন? আমাদের যে রাজনৈতিক ধারা বৃত্তান্ত চলে, তাতে প্রতিটি নির্বাচনের আগে এই ধরনের ইস্যু ওঠে, তার সত্য মিথ্যা যাচাই করার চেয়েও বড় হয়ে ওঠে যে সেটা রাজনৈতিকভাবে ভোটে কতটা প্রভাব ফেলছে। হ্যাঁ, আমার মনে হয় 2G কেলেঙ্কারির বিষয়টি 2014 লোকসভা নির্বাচনে প্রভাব ফেলেছিল, কিন্তু এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে এবং তার নিরিখে আজকের দিনে বিজেপি যে খুব চাপে পড়ে যাবে এই ঘটনায়, এটাও কিন্তু একেবারেই পরিষ্কার নয়।
বেশ, ধন্যবাদ আপনাকে শুভময় বাবু। আমি আরেকবার শুনবো সঞ্জয় নিরুপম, তিনি আজ সকালে কি মন্তব্য করেছেন দেখাবো। हिंदुस्तान के भूतपूर्व सीएजी विनोद राय ने मुझसे अदालत में अनकंडीशनल माफी मांगी है। हुआ ये कि 2015 में उन्होंने किताब लिखी रिटायरमेंट के बाद, और उस किताब के प्रचार के दरमियान उन्होंने ये आरोप लगाया था मुझ पर कि जब वो कोल ब्लॉक के लोकेशन की छानबीन कर रहे थे, ऑडिट कर रहे थे, तब मैं उनके पास जाकर के मैंने उनसे गुजारिश की थी कि इस पूरे रिपोर्ट में प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी का नाम मत आने दीजिएगा। ये सरासर झूठ था, गलत बात थी। मैंने तभी विनोद राय जी से कहा कि आपने गलत बात की, आप वापस लीजिए। उन्होंने नहीं माना। मैंने मेट्रोपॉलिटन कोर्ट पटियाला हाउस में दिल्ली में एक उनके खिलाफ डिफेमेशन केस यानी जो मानहानि का मुकदमा दायर किया था, और लगातार सुनवाई होती रही और चर्चा होती रही, और उसके बाद आज उन्होंने अदालत में अपनी एक अनकंडीशनल अपोलॉजी पेश की, और कोर्ट ने उनकी माफीनामा को स्वीकार किया है। लेकिन मैं साथ साथ ये भी कहूंगा, भले ही कोर्ट ने नहीं कहा, लेकिन मैं ये कहना चाहूंगा कि उन्होंने 2G स्पेक्ट्रम के लोकेशन और कोल ब्लॉक के लोकेशन के बारे में जो उन्होंने रिपोर्ट बनाई, तो सारी रिपोर्ट बकवास थी। 2G रिपोर्ट के बारे में तो 7 वर्षों तक सुनवाई के बाद जज महोदय ने यह कहा कि सीबीआई ने कोई इस तथाकथित घोटाले का कोई सबूत ही नहीं दिया। तृणमूल कांग्रेस जरूर एक प्रोग्राम बनाएंगे, एक वेलफेयर बोर्ड बनाएंगे, इंडिविजुअली कैसे आपको प्रोटेक्ट करना चाहिए वो हम देखेंगे। आपको जो सब्सिडी वो लोग विड्रॉ कर लिया है, जो 30,000 कर दिया है 50,000 से, उसको हम बहुत बढ़ा देंगे। जैसे आप लोगों को लाइवलीहुड ठीक से रहे, आप लोगों को बच्चा लोग, आप लोगों को परिवार अच्छा रहे। फिशिंग कम्युनिटी के लिए हमारा गौरव है। आप लोग एक कट्टा में ये विश्वास रखिए कि हम देखने के लिए इसी के लिए आए हुए हैं कि आप लोगों को जो जो करना है वो करने के लिए हम वो कर देंगे, और हम उसको डिटेल्स हम आपको पास से सुझाव लेके, आपका जो फिशरी कम्युनिटी है आपके सब पास से सुझाव लेके जो जो करना है हम कर देंगे, और हमारा मैनिफेस्टो में भी डालेंगे। मैडम, गोवा में आपका क्या टारगेट है? गोवा में आपका क्या चमत्कार करना चाहते हैं? गोवा में नबी से कर ले आना है। মানে সব মিলিয়ে বলা যেতে পারে যে এখনো লিখিত আশ্বাস না পাওয়া অবধি আরজি করের আন্দোলনরত ছাত্ররা এখনো প্রত্যাহার করছেন না। না, এখন সেটা তো করার কোনো জায়গায় নেই, যে যতক্ষণ না আমরা লিখিতভাবে যে যে জিনিসগুলো চেয়ে এসেছি সেগুলো পাচ্ছি। তবে যেভাবে জট কাটার একটা উদ্যোগ দেখা গেল, সেটাকে কি আপনারা কি চোখে দেখেন? অবশ্যই, মানে এই 27 দিন অনশন করতে হয় একটা জট কাটানোর জন্য, তাহলে এই উদ্যোগটাকে আপনারা যা বিচার করুন, আপনি কিভাবে দেখবেন? ঠিক আছে, 27 দিন অনশন করতে হয়, 4.5 মাস আন্দোলন করতে হয়, ছেলেদের পড়াশোনা মানসিক স্বাস্থ্য সব নষ্ট করে করতে হয়, তাহলে যেগুলো খুব বেসিক দাবি, তাহলে আপনারা বুঝুন এটা কিরকম। এই ছবিটা একটু দেখিয়ে কি দেখাবেন? ছবিটা হ্যাঁ হয়ে গেছে, বলছি ফোন ইন যাবে না লাইভ যাবে? আরজি করের আন্দোলনকারীদের সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক শেষ, এবং পড়ুয়ারা তারা জানিয়ে দিলেন যতক্ষণ না লিখিত আশ্বাস পাচ্ছেন তাদের দাবি পূরণের, ততদিন আন্দোলন চলবে। এটাই জানালেন আরজি করের পড়ুয়ারা। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অভিজিৎ, কি জানতে পারছো? তার মানে এখনো সমাধান সূত্র অধরাই রইল আরজি করে। একদমই নির্বাচ সমাধান সূত্র অধরা থাকলেও যেটা বলা যেতে পারে, হাইকোর্টের গত সোমবার দিনের নির্দেশের পরে একটা জট কাটার ইঙ্গিত দেখা গিয়েছিল, এবং সেই জট কাটার ইঙ্গিত অনেকটাই সদর্থক। আজকে সল্টলেকের স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ স্পেশাল সেক্রেটারিরা উপস্থিত ছিলেন, এবং আরজিকরের আন্দোলনরত ছাত্রদের 6 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে তাদের পরিষ্কার বক্তব্য যে মৌখিক আশ্বাসে কোনো কিছু হবে না, একদম লিখিত সরকারি বিবৃতি পেলে তবেই তারা এই আন্দোলন প্রত্যাহার করবেন, এবং তাদের যে মুখ্য দাবি, সেই মুখ্য দাবিতে তারা অনড় রয়েছেন, অর্থাৎ অধ্যক্ষের অপসারণ, ছাত্রীদের নিরাপত্তা, হোস্টেল সমস্যার সমাধান, সেই দাবিগুলো এখানে তারা সঠিকভাবে তুলে ধরেছেন। এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ অর্থাৎ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ অন্যান্যরা প্রত্যেকে তাদেরকে আশ্বাস দিয়েছেন যে সমস্তটা প্রপার জায়গাতে তারা তুলে ধরবেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে আরজি কর হাসপাতালে যে 27 দিন ধরে যে অনশন চলছে এবং গত 4 মাস ধরে যে ছাত্র আন্দোলন চলছে, সেই ছাত্র আন্দোলনের জট কাটার অনেকটাই ইঙ্গিত কিন্তু আজকের এই বৈঠক থেকে উঠে এলো। ইলমাস, বেশ, ধন্যবাদ তোমায়।